ময়মনসিংহ বার্তা পত্রিকার সম্পাদকের নাম নারায়ণ চক্রবর্তী। সম্পাদকের রাত 8টায় আসার কথা, তিনি 8টা বাজার আগেই চলে এসেছেন। ছোটোখাটো মানুষ, পুরুষ্ট গোঁফ আছে, ধুতির উপর কালো কোট পরেছেন, ধূর্ততা মাখানো ছোট ছোট চোখ। চিন্তিত মুখে হাবিবের চেম্বারে বসে আছেন, জরুরি তলবের কারণ ধরতে পারছেন না। হাবিব ঠিক 8টায় চেম্বারে ঢুকলেন। নারায়ণ চক্রবর্তী হাত জোর করে বললেন, নমস্কার। হাবিব বললেন, আদাব। ভালো? জি ভালো। পত্রিকা কেমন চলছে? আমার পত্রিকা অপুষ্ট রুগ্ন শিশু, কোনো মতে বেঁচে আছে। নিজের প্রেস থাকায় রক্ষা, প্রেস না থাকলে পত্রিকা কবে উঠে যেত। কত কপি ছাপেন? 200-250 কপি। বিক্রি কত কপি হয়? অল্প কিছু হয়, সবই চলে যায় সৌজন্যে। ঘরের খেয়ে বনের মহিষ তারাই। আপনি সাহসী মানুষ, আপনার সাহসের তারিফ করি। সাহসের কি দেখেছেন? হিন্দুরা ধুতি পরা ছেড়ে দিয়েছে, আপনি পড়ছেন। সাহসী কর্মকাণ্ড। মাঝে মাঝে এমন কিছু খবর ছাপেন যা অন্য কেউ ছাপবে না। সাহসের অভাবেই ছাপবে না, আপনার সাহস আছে, আপনি ছাপেন। কোন খবরের কথা বলছেন? উদরপিণ্ডি নিয়ে একটা খবর পড়লাম। না জেনে ছাপাই নাই, জেনে ছাপিয়েছি। তাই তো করা উচিত। কেউ আপনাকে বলল চিলে কান নিয়ে গেছে, আপনি কানে হাত না দিয়ে ময়মনসিংহ বার্তায় লিখলেন একটা বড় চিল ময়মনসিংহ বার্তার সম্পাদকের কান নিয়ে আকাশে উড়িয়া গেছে। সেটা কি ঠিক? নারায়ণ চক্রবর্তী অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছেন, তার চোখ পিটপিট করছে। তিনি গলা খাকারি দিয়ে বললেন, আমাকে একজন এই খবরটা দিয়েছে। একজনটা কে? সম্পাদকের নীতিমালায় খবরের সোর্স বলা যায় না। আপনি যে বিরাট নীতিবাগীশ লোক সেটা জানা ছিল না। দেশ থেকে নীতি উঠে গেছে, আপনার মধ্যে আছে। অত্যন্ত আনন্দের সংবাদ। আচ্ছা, আপনি যান, আপনার সঙ্গে কথা শেষ। নারায়ণ চক্রবর্তী বললেন, আমাকে কি জন্য ডেকেছেন তা পরিষ্কার বুঝলাম না। যথাসময়ে বুঝবেন। যে হাজী সাহেবের মামলা নিয়ে সংবাদ ছেপেছেন, তিনি যখন 20 লাখ টাকার মানহানির মামলা করবেন তখন বুঝবেন। টাকা পয়সা কি আছে? আমি দরিদ্র মানুষ। একটা প্রেস আছে, দরিদ্র হবেন কেন? প্রেস বেচে দিবেন। ইন্ডিয়াতেও নিশ্চয়ই বিষয় সম্পত্তি করেছেন। বসতবাটি আছে না? জল খাবো। অবশ্যই জল খাবেন। মুসলমানের বাড়িতে এসেছেন বলে আপনাকে পানি খাওয়াই দিব তা না। প্রণব, ওনাকে কাঁসার গ্লাসে জল দাও। নারায়ণ চক্রবর্তী ভীত গলায় বললেন, খবরটা যদি ভুল হয় রিজয়েন্ডার দিলে ছাপায় দিব। রিজয়েন্ডার কেউ কিছু দিবে না। গায়ের চামড়া রক্ষার জন্য নিজেই যা করার করবেন। দেশ রক্ষার আইনে যারা গ্রেপ্তার হচ্ছে তারা সবাই হিন্দু, এই বিষয়টাও খেয়াল রাখবেন। কানা ছেলের নাম পদ্মলোচন, এই বাগধারা কি শুনেছেন? শুনেছি। ছেলে বোবা কালা, বাপ নাম রেখেছে তর্কবাগীশ। এটা শুনেছেন? না। আপনার পত্রিকা বোবা কালা, আপনি নাম রেখেছেন তর্কবাগীশ। কাজটা ঠিক হয় নাই। আপনার সঙ্গে কথা বলে অনেক সময় নষ্ট করেছি, আর করব না। আপনি জল খেয়ে চলে যান। ওসি সাহেব আসবেন, তার সঙ্গে জরুরি আলোচনা। আপনার বিষয়ে আলোচনা? আমার বিষয়ে কি আলোচনা? পুলিশ একটা হত্যা মামলার ফাইনাল রিপোর্ট দিয়েছে, মামলা শেষ পর্যায়ে। এখন আপনি উল্টা গীত গাইছেন। পুলিশ কি বিষয়টা সহজভাবে নেবে? যে কোনো ভুলেরই সংশোধন আছে। সংশোধনের বিষয় নিয়ে চিন্তা করা শুরু করে দেন। হাতে সময় বেশি নাই। ওসি সাহেব রাত 9টায় এলেন। তার সঙ্গে দরজা বন্ধ করে হাবিব মিটিং করলেন। খাওয়া দাওয়া করে ওসি সাহেব 10:30টার দিকে চলে গেলেন। ভোর 3টায় ময়মনসিংহ বার্তা সম্পাদক গ্রেফতার হলেন দেশরক্ষা আইনে। ময়মনসিংহ বার্তা বাজেয়াপ্ত হয়ে গেল। মফস্বল শহরের ছোট্ট একটা পত্রিকা বাজেয়াপ্তর খবর কোথাও উঠল না। নারায়ণ চক্রবর্তী জেল হাজতে বসেই খবর পেলেন তার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকা এবং স্বর্ণালঙ্কারের সঙ্গে তার কিশোরী কন্যা সীতাকে নিয়ে গেছে। সীতার বয়স 14। সে এই বছরই এসএসসি পরীক্ষা দিবে। সীতা অপহরণের খবর ইত্তেফাক পত্রিকার ভেতরের পাতায় ছাপা হলো। মাওলানা ভাসানী বগুড়ার এক জনসভায় সংখ্যালঘুদের অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে সীতার অপহরণের প্রসঙ্গ তুললেন।
ফরিদের মামলা আবার কোর্টে উঠেছে। হাবিব কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়ে দোতলা থেকে নামতেই প্রণব ছুটে হাবিবের হাত থেকে ব্রিফকেস নিতে নিতে বলল, আপনার কাছে আমার একটা আবদার। বলো, কি আবদার? আবদার রক্ষা করলে সারা জীবন আপনার কেনা গোলাম হয়ে থাকব। কেনা গোলাম তো হয়েই আছো, নতুন কেনা গোলাম কিভাবে হবে? তাও ঠিক, আবদারটা কি বলো? নারায়ণ চক্রবর্তীর মেয়ে সীতাকে একটু উদ্ধারের ব্যবস্থা যদি আপনি করেন। মেয়েটাকে আমি দেখেছি, ফাংশনে রবীন্দ্রসঙ্গীত গাইতো, পরীর মতো মেয়ে, কিন্নর কণ্ঠ। তোমার কথায় যথেষ্ট বিরক্ত হয়েছি। তোমার কি ধারণা ডাকাতি আমি করিয়েছি? না 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 না, ছি ছি, কি বলেন? তাহলে মেয়েটাকে উদ্ধার করব কিভাবে? আপনি যদি একটু ওসি সাহেবকে বলে দেন, পুলিশের পক্ষে এটা কোনো ব্যাপারই না, সব অপরাধীদের সঙ্গেই তাদের যোগাযোগ। সুযোগ মতো বলবো। প্রণব হঠাৎ হাবিবকে চমকে দিয়ে মেঝেতে বসে দু হাতে তার পা চেপে ধরল, কাঁদো কাঁদো গলায় বলল, স্যার মেয়েটাকে উদ্ধার করে দেন, স্যার, স্যার গো। ভালো বিপদে পড়লাম তো। আপনি স্বীকার না করা পর্যন্ত আমি পা ছাড়ব না, ভগবান সাক্ষী, আমি ছাড়ব না। বিদ্যুৎকান্তিদের বিশ্ববিদ্যালয়ের লেকচারার চাকরিটা চলে গেছে, বৈধভাবেই গিয়েছে। সে ছিল লিভ ভ্যাকেন্সিতে। যার ছুটির কারণে বিদ্যুৎ চাকরি পেয়েছে, তিনি পিএইচডি করে চাকরিতে জয়েন করেছেন। চেয়ারম্যান সাহেব বললেন, বিদ্যুৎ, ভেরি সরি, তোমার মতো ব্রিলিয়ান্ট একজন শিক্ষককে আমরা রাখতে পারছি না। বিদ্যুৎ বলল, আমি হিন্দু, এই কারণে রাখতে পারছেন না। এই ধরনের কথা তোমার কাছ থেকে আশা করিনি। তুমি বিশ্ববিদ্যালয়ের আইন কানুন জানো? লিভ ভ্যাকেন্সিতে আমরা 3 জন ছিলাম, 2 জন মুসলমান, 1 জন হিন্দু। চাকরি শুধু হিন্দুটার কাছে। যদিও সেই হিন্দু মালাউনের একাডেমিক কেরিয়ার সবচেয়ে ভালো। সে অনার্সেও প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে, এমএসসিতেও প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে। বিদ্যুৎ, তুমি উদ্ধত ভঙ্গিতে কথা বলছো। স্যার, আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন। আমার কণ্ঠস্বর এবং মাথা সবসময় নিচু রাখতে হবে। তুমি আরও কিছু বলবে নাকি কথা শেষ? যাবার আগে আপনাকে প্রণাম করে একটা কথা শুধু বলবো। প্রণামের প্রয়োজন নাই, কি কথা বলতে চাও বলো। বিদ্যুৎ প্রণাম করতে করতে বলল, আমরা প্রয়োজনের কাজের চেয়ে অপ্রয়োজনের কাজ বেশি করি। যাই হোক, কথাটা বলি। স্যার, পাথরে ঘুণ ধরে না। তার মানে কি? মানে আপনি পচা কাঠ, পাথর না, তাই ঘুণ ধরেছে। আমি পাথর, ঘুণ আমাকে ধরবে না। নরসিংদীর এক গ্রাম, নয়নাতলা। বিদ্যুৎ মাথা নিচু করে তার বাড়ির উঠানে বসে আছেন। টিনের বাড়ি, নতুন টিন লাগানোয় ঝকঝক করছে। বাড়ির উত্তরে কুয়া কাটানো হয়েছে। কুয়ায় পানি উঠেনি, কুয়াতলা বাঁধানো। বাড়ির পেছনে টিউবওয়েল বসানো হয়েছে, টিউবওয়েলের পানি মিষ্টি। সবই করেছে বিদ্যুৎ। বেতনের টাকার প্রায় সবটাই বাড়ির পেছনে চলে গেছে। এখন সে নিঃস্ব। বাড়িতে আসার খরচ জোগাড় করার জন্য সে হাত ঘড়ি এবং লেকচার্স অফ ফাইনম্যান বইটা বিক্রি করেছে। সময় দুপুর। বিদ্যুৎ রোদে পিঠ মেলে বসে আছে। রোদে গা চিড়বিড় করছে। সে নড়ছে না। বিদ্যুতের মা সরলা দরজা ধরে দাঁড়ালেন। মানুষটা ছোটখাটো, চোখে ভরসাহারা দৃষ্টি। সরলা বললেন, বাবা, তোর কি হাত খালি? বিদ্যুৎ হ্যাঁ সূচক মাথা নাড়ল। বড় মাছের এক টুকরা ভেজে দেই, খা। মাছ কোথায় পেয়েছ? সরলা জবাব দিলেন না। বিদ্যুৎ বলল, বাবার পুরনো অভ্যাস যায় নাই? সরলা বললেন, না। বাবা কই? জানি না, মনে হয় সেতাবগঞ্জের হাটে গেছে, আজ হাটবার। মা, ঘরে কি লেখার কাগজ কলম আছে? কলম আছে, কাগজ নাই। ঠিক আছে, লাগবে না। আমার কাছে একটা স্বর্ণের চেইন আছে, নিয়ে যা। স্বর্ণকারের দোকানে বেচা দিয়া কাগজ কিনে আন। কাগজ লাগবে না। বাবা, একটা কথা বলি, রাখবি? কথার মতো কথা হলে রাখবো, অন্যায় হলে রাখবো না। অন্যায় কথা না, বাস্তব কথা। চল, ইন্ডিয়া চলে যাই।
নিজের দেশ ছেড়ে আমি কোথাও যাব না। ইন্ডিয়ায় গেলে তুই সহজে চাকরি পাবি। চাকরি আমি এখানেই পাব। দেশ জুড়ে আন্দোলনের কারণে সব বন্ধ। আন্দোলন একটু কমুক, চাকরি না পেলেও চলবে। কিভাবে চলবে? মা, আমার অনেক বুদ্ধি, বুদ্ধি বেচে টাকা জোগাড় করব। বুদ্ধি কার কাছে বেচবি? যার বুদ্ধি নেই তার কাছে। আমার কাছে ব্যাস, আমার বুদ্ধি নাই। বলতে বলতে সরলা হাসলেন, বিদ্যুৎও হাসল। বিদ্যুতের বাবা হরি সেতাবগঞ্জের হাটে একটা ছাগলের দড়ি ধরে দাঁড়িয়ে আছেন। পুরুষ্ট ছাগল, ভালো দাম পাওয়ার কথা। হরি অল্প দামেই ছাগল ছেড়ে দিতে প্রস্তুত। 20 টাকা পেলেই তিনি ছেড়ে দিবেন। ছাগলটা তার না। হাটে আসার পথে এক বেগুন ক্ষেত থেকে তিনি ধরেছেন। ছাগলের মালিক এই হাটে আসার সম্ভাবনা আছে, তবে সে তার ছাগল দেখে চিনতে পারবে না। ছাগলের দাড়ি তিনি কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দিয়েছেন। ছাগলের মুখের কাছে সাদা রং, কালো জুতার কালি ঘষে কালো করেছেন। এইসব সরঞ্জাম সবসময় তার সঙ্গেই থাকে। মাছ ধরায় তিনি বিশেষ পারদর্শী। গভীর রাতে জাল ফেলে অন্যের পুকুরের মাছ। বিষয়টাকে তিনি চুরি হিসেবে দেখেন না। অন্যের আছে, তার নাই। যার আছে তার ধনের উপর যার নাই, তার কিছু অধিকার থাকবেই। বিদ্যুৎ মাস্টারি পাওয়ার পর তিনি গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে ভালো থাকার চেষ্টা করছেন। ছেলে মানি অর্ডারে ভালো টাকা পাঠাচ্ছে। মাছ চুরি, ছাগল চুরির প্রয়োজন কি? ঝিম ধরে বাড়ির উঠানের কাঁঠাল গাছের নিচে বসে মন্ত্র জপ করেন। কিছুদিনের মধ্যেই মন্ত্রের উপর তার ঘেন্না ধরে গেল। রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়ায় রুচি নাই। তারপর এক মাঝরাতে বসির মাতবরের গোয়াল থেকে মাঝারি সাইজের এক বলদ নিয়ে হাঁটা দিলেন। সারা রাত হাঁটলেন। কি উত্তেজনার হাঁটা! বুকের ভেতর গুড়গুড় করছে। যদি কেউ দেখে ফেলে সে আতঙ্ক আছে, আবার সবার চোখ ফাঁকি দিয়ে চলে যাওয়ার রোমাঞ্চও আছে। আতঙ্ক, রোমাঞ্চ, উত্তেজনা, এর নামই তো জীবন। তিনি ভোরবেলা নীলগঞ্জ বাজারে পৌঁছলেন। কসাইয়ের কাছে 75 টাকায় বলদটি বিক্রি করলেন। ছাগল 15 টাকায় বিক্রি হয়ে গেল। হরি চাল ডাল কিনলেন। ছেলে মাংস পছন্দ করে, 1 পোয়া খাসির মাংস কিনলেন। ছেলেটা ঝামেলায় পড়েছে, চাকরি চলে গেছে। একবেলা আরাম করে খাক। তিনি পোলার চাল, ঘি কিনলেন। আজ রাতে পোলাও মাংস হোক, বাপ বেটা আরাম করে খাবে। সংসার আর কয়দিনের? এই আসছি এই নাই, 2 দিনের খাই খাই। বিদ্যুৎ উঠানে চক্রাকারে হাঁটছে। মাঝখানে হারিকেন জ্বলছে। সরলা দরজার পাশে দাঁড়িয়ে ছেলের কাণ্ড দেখছেন। তার ছেলেটি এরকম কেন? বাবা, চা খাবি? না। এরকম করছিস কেন? একটা ছোট্ট পরীক্ষা করলাম। কি পরীক্ষা? তুমি বুঝবে না। বলে দেখ, বুঝতে তো পারি। আমি পরীক্ষা করে বের করলাম যারা লেফট হ্যান্ডার তারা অ্যান্টি ক্লকওয়াইজ দ্রুত ঘুরতে পারে, রাইট হ্যান্ডাররা দ্রুত ঘুরে ক্লকওয়াইজ। কিছু বুঝেছ? সরলা হতাশ গলায় বললেন, বুঝেছি। বিদ্যুৎ হো হো করে হাসছে। সরলা মুগ্ধ হয়ে ছেলের হাসি দেখছেন। শ্রাবণ মাস। হাসান রাজা চৌধুরী ভাটিপাড়া বাড়ির ছাদে অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে। তাকে দেখাচ্ছে মূর্তির মতো। তার দৃষ্টি হাওরের দিকে। বিস্তীর্ণ হাওর, বড় বড় ঢেউ উঠছে। অনেক দূরে ছোট্ট একটা নৌকা। নৌকা খুব দুলছে। সন্ধ্যার দিকে হাওয়া জোরালো হয়, সমুদ্রের মতো বড় ঢেউ উঠে। হাসানকে ঘিরে অসংখ্য পায়রা। এরা এখন আর উঠছে না। সন্ধ্যার পর পায়রা আকাশে উড়ে না, বাকবাকুম শব্দও করে না। এরা কিভাবে যেন টের পেয়ে গেছে সন্ধ্যা অতি রহস্যময় এক সময়। ছোট সাহেব, আজান হয়েছে। হাসান চমকে তাকালেন। জায়নামাজ বগলে নিয়ে বারেক দাঁড়িয়ে আছে। বারেকের বয়স 12। তাকে হাসানের ফুটফরমাস করার জন্য রাখা হয়েছে। তার মুখের ভাষায় সিলেটের আঞ্চলিকতা নেই। সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলে, কাজে কর্মে দক্ষ। সবচেয়ে বড় কথা, পরিষ্কার পরিচ্ছন্ন। চেহারা মেয়েলি। ঘাটুগানের দল থেকে তাকে আনা হয়েছে। আশেপাশে কেউ না থাকলে সে গুনগুন করে গানে টান দেয়।
যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেছে জয়লে। হাসান বলল, আমার অজু নাই, নামাজ পড়ব না। অজুর পানি কি দিব? না। ছোট সাপ, কি দেখেন? নৌকাটা দেখি, অনেকক্ষণ এক জায়গায় আছে, বাতাসের কারণে আসতে পারছে না। চেয়ার এনে দিব, বসবেন? না। বারেক চলে গেল। কিছুক্ষণের মধ্যেই আবার ছাদে উপস্থিত হলো। তার মাথায় কাঠের চেয়ার, হাতে এক নলের দূরবীন। এই বাড়িতে দুটা দূরবীন আছে। ঝড় বৃষ্টির সময় দূরবীনে দূরের বিপদগ্রস্ত নৌকা দেখা যায়, তখন সাহায্যের জন্য এ বাড়ি থেকে নৌকা যায়। হাসান চেয়ারে বসেছে, হাতে দূরবীন নিয়ে নৌকা দেখছে। বিপদগ্রস্ত কোনো নৌকা না, নৌকার মাঝি ছেলেকে নিয়ে মাছ ধরতে বের হয়েছে, ছিপ ফেলছে। হাসান বলল, সন্ধ্যাবেলায় কি মাছ আধার খায়? বারেক বলল, সব মাছে খায় না, বোয়াল মাছে খায়। বোয়ালের পেটে খিদা বেশি, তার বুদ্ধিও কম। মাছের মধ্যে বুদ্ধি কার বেশি? খৈলসা মাছের। খৈলসা মাছ ধরা কঠিন। ছোট সাপ, চা খাবেন? চা এনে দিব? না। বারেক চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সে বিশাল এক কাপ ভর্তি চা নিয়ে উপস্থিত হল। বারেক সব কাজ নিজের মতো করে। হাসান চা খেতে চায়নি, এটাকে সে গুরুত্ব দেয়নি। তার মনে হয়েছে এই সময় চা খেতে ছোট সাহেবের ভালো লাগবে, সে চা নিয়ে এসেছে। বারেক, লেখাপড়া জানো? জি না। শিখতে চাও? না। কেন না? আমার দাদা জানেন নিষেধ আছে, তিনি খোয়াবে পেয়েছেন, লেখাপড়া শিখলে আমার পানিতে ডুবে মৃত্যু হবে। সাঁতার জানো? জানি। ভালো জানো? জানি। এখান থেকে সাঁতার দিয়ে নৌকা পর্যন্ত যেতে পারবে? পারবো। ভালো করে চিন্তা করে বলো, অনেকখানি দূর। পারবো, সময় লাগবে, কিন্তু পারবো। হাসান হাত থেকে দূরবীন নামিয়ে বলল, আচ্ছা যাও। সত্যি যাব? হ্যাঁ, সত্যি যাবে। তোমাকে সাঁতার দিয়ে নৌকা পর্যন্ত যেতে বলছি, তার কারণ আছে, কারণটা পরে বলবো। হাসান চায়ের কাপে চুমুক দিল। তার দৃষ্টি আকাশে। সূর্য পশ্চিমে ডুবছে, কিন্তু লাল হয়ে আছে পূবের আকাশ। এটা একটা আশ্চর্য ঘটনা। মানুষের চারদিকে সবসময় আশ্চর্য ঘটনা ঘটতে থাকে, খুব কম মানুষই তা নজর করে। হাওরের ঘাট থেকে বারেক সাঁতার দিতে শুরু করেছে। তার গা খালি, পরনে সাদা প্যান্ট। সাদা রঙের কারণে দূর থেকে প্যান্টটা দেখা যাচ্ছে। হাসান চোখে দূরবীন লাগিয়ে সাঁতারুর অগ্রযাত্রা লক্ষ্য রাখছে। বারেক এগুচ্ছে খুব সহজ ভঙ্গিতে, তার মধ্যে কোনো তাড়াহুড়া নেই। মাগরিবের নামাজ শেষ করে হাসানের বাবা হাজি সাহেব বিছানায় চাদর গায়ে শুয়ে আছেন। তার মাথার কাছের বড় জানলাটা খোলা, জানলায় পর্দা নেই। হাওরের হাওয়া হু হু করে ঢুকছে। তার শীত করছে, জ্বর আসার পূর্ব লক্ষণ। ঘরে হ্যারিকেন জ্বলছে, হ্যারিকেনের আলো চোখে লাগছে। সন্ধ্যাবেলা ঘর অন্ধকার করে রাখতে নেই বলেই হ্যারিকেন জ্বলছে। একতলায় গান বাজনা হচ্ছে, গানের আওয়াজও তার কানে লাগছে। অসুস্থ অবস্থায় কোনো কিছুই ভালো লাগে না। তিনি ইচ্ছা করলেই কাউকে ডেকে গান বন্ধ করার কথা বলতে পারেন, তা তিনি বলছেন না। এই বাড়িতে কিছুদিন আগেই বড় দুর্ঘটনা ঘটেছে। সব কিছু আগের মতো করার প্রক্রিয়া শুরু হয়েছে, তা বন্ধ করা উচিত না। হাজি সাহেব গানের কথা শোনার চেষ্টা করছেন। গায়কের গলা শ্লেষা মাখা, কোনো কিছুই পরিষ্কার শোনা যাচ্ছে না। খোল, করতাল এবং হারমোনিয়ামের বাদ্যই প্রবলভাবে শোনা যাচ্ছে। হাজি সাহেবের খাস লোক সুলতান ঢুকল, তার হাতে ফরাসি হুক্কা। তামাকের গন্ধ হাজি সাহেবের ভালো লাগছে। অসুস্থ অবস্থায় তামাকের গন্ধ ভালো লাগার কথা না, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। হাজি সাহেব বিছানায় উঠে বসে হুক্কার নল হাতে নিলেন। একটা টান দিতেই শরীর গুলিয়ে উঠল। তিনি নল পাশে রেখে দিলেন। সুলতান বলল, আপনার শরীরটা কি খারাপ? হাজি সাহেব হ্যাঁ সূচক মাথা নাড়লেন। সুলতান বলল, ছোট সাহেব একটা পত্র লিখেছেন, পত্রটা আমার হাতে দিয়েছেন যেন পৌঁছানোর ব্যবস্থা করি। হাজি সাহেব বিস্মিত গলায় বললেন, পত্র কাকে দিয়েছে? ময়মনসিংহের উকিল সাহেবের মেয়েকে,
তার নাম নাদিয়া। পত্রটা কি পড়ে দেখবেন? হাজী সাহেব হ্যাঁ সূচক মাথা নাড়লেন। সুলতান ফোতার পকেট থেকে খামবন্ধ চিঠি বের করে হাজী সাহেবের সামনে রাখতে রাখতে বলল, রাতে কি খাবেন? হাজী সাহেব বললেন, রাতে কিছু খাবো না, 1 গ্লাস চিড়া ভেজা পানি আর পেঁপে। তুমি দরজা বন্ধ করে চলে যাও, গান কানে লাগতেছে। শরীরে হাত দিয়ে দেখব জ্বর কেমন। দেখো। সুলতান কপালে হাত দিয়ে জ্বর দেখল। সে খানিকটা হকচকিয়ে গেল। হাজী সাহেবের গায়ে অনেক জ্বর। জ্বর যে এত বেশি তা তাকে দেখে বোঝা যাচ্ছিল না। একজন ডাক্তার কি খবর দিব? না, তুমি এখন ঘর থেকে যাও, আমি না ডাকলে আসবা না। হাজী সাহেব চিঠি হাতে নিলেন। তার পুত্র উকিল সাহেবের মেয়েকে চিঠি লিখতে পারে এটা তিনি কল্পনাও করতে পারছেন না। হাসান লিখেছে, নাদিয়া, আমি হঠাৎ করে চলে এসেছি বলে আপনার সঙ্গে দেখা করে আসতে পারিনি। তাছাড়া আপনি অসুস্থ ছিলেন, আশা করি এখন সুস্থ হয়েছেন। আপনার ভূত দেখার রহস্যের যে সমাধান আপনার শিক্ষক বিদ্যুৎবাবু করেছেন তাতে আমি মুগ্ধ হয়েছি। আমার মুগ্ধতা কখনোই ঠিকমতো প্রকাশ করতে পারি না, ওনার কাছেও প্রকাশ করতে পারিনি। আপনি দয়া করে আমার মুগ্ধতা তাকে জানাবেন। আপনি যে দড়ির ম্যাজিক দেখিয়েছেন, আমি সেই রহস্য ভেদ করে অত্যন্ত আনন্দ পেয়েছি। আমার খুব ইচ্ছা আপনাকে ম্যাজিকটা দেখাবো। আমাদের ভাটি অঞ্চলের বর্ষাকালে নৌকায় বেদেরা আলতা চুড়ি বিক্রি করতে আসে। তারা সাপের খেলা দেখায়, অদ্ভুত সব ম্যাজিক দেখায়। আমি ঠিক করেছি তাদের কাছ থেকে কিছু ম্যাজিক শিখে আপনাকে দেখাবো এবং আপনাকে শিখিয়ে দেব। আমি যে আমাদের বাড়িতে আপনাকে আসার জন্য দাওয়াত করেছি তাকে আপনার মনে আছে? কষ্ট করে যদি একবার আসেন তাহলে আনন্দ পাবেন। আমি এখানে মোটামুটি নিঃসঙ্গ জীবনযাপন করছি, বই পড়ার আনন্দ থেকেও বঞ্চিত। কিন্তু এখানে কোনো বই নেই। ঢাকা বা ময়মনসিংহ থেকে যে প্রচুর বইপত্র কিনব তাও সম্ভব না, কারণ বিশেষ কারণে আমি গৃহবন্দী। গৃহবন্দির কারণটি কোনো একদিন আপনাকে বলবো। ইতি হাসান রাজা চৌধুরী, ভাটিপাড়া, কৈতরবাড়ি। চিঠি শেষ করে হাজী সাহেব সুলতানকে ডাকলেন। নিচু গলায় বললেন, এই চিঠি পাঠানোর প্রয়োজন নাই। চিঠি নষ্ট করে ফেলবে এবং ছোট সাহেবকে বলবে চিঠি পাঠানো হয়েছে। সুলতান বলল, জি আচ্ছা। চিঠি চালাচালির বিষয়ে উকিল সাহেব জানলে বেজায় রাগ হবেন। জি হবেন, রাগ হওয়ার কথা। চিঠি এখনই পুড়িয়ে ফেলো, আর রাশেদাকে খবর দাও, তার সঙ্গে আমার জরুরি আলাপ আছে। সে যেন 2-1 দিনের ভেতর চলে আসে। রাশেদার মেয়েটার নাম কি? রেশমা। সে কি বিবাহযোগ্য হয়েছে? মনে হয়। রাশেদাকে বলবে সে যেন তার মেয়েকে নিয়ে আসে। জি আচ্ছা, এখন বিদায় হও। হাসান যে মামাকে খুন করেছে, রাশেদা তার স্ত্রী। হাজী সাহেব সিদ্ধান্ত নিয়েছেন রাশেদার মেয়ের সঙ্গে হাসানের বিয়ে দিবেন। যে অন্যায় হয়েছে তার কিছুটা প্রতিকার হবে। রাশেদা এতে আপত্তি করবে এরকম মনে হয় না। রাশেদা হাসানকে অত্যন্ত পছন্দ করে। বারেক ফিরে এসেছে। মাথা নিচু করে হাসানের ঘরে বসে আছে। সে খানিকটা লজ্জিত, কারণ সাঁতরে তাকে নৌকা পর্যন্ত যেতে হয়নি। নৌকার মাঝি তাকে দেখতে পেয়ে নৌকা নিয়ে এগিয়ে এসে পানি থেকে টেনে তুলেছে। হাসান আধশোয়া হয়ে খাটে বসে আছে। রাতের খাবারের ডাক এসেছে। সে জানিয়েছে খাবে না। সে উকিল সাহেবের বাড়ির প্রণববাবুর মতো একবেলা খাওয়ার চেষ্টায় আছে। চেষ্টা ফলপ্রসূ হচ্ছে না। গভীর রাতে ক্ষুধা হচ্ছে। তখন বারেককে পাঠিয়ে খাবার আনাচ্ছে। বারেক, জি ছোট সাহেব। তুমি তো সাঁতার খুব ভালো জানো, সাঁতরে অনেক দূর গিয়েছিলে। বারেক চুপ করে রইল, মাথা তুলল না। হাসান বলল, পানিতে ডুবে মরার সম্ভাবনা তোমার খুবই কম, কাজেই পড়াশোনা করবে। আমি বই খাতার ব্যবস্থা করব, ঠিক আছে? বারেক জবাব দিল না। হাসান বলল, মূর্খ মানুষ আর গরু ছাগলের মধ্যে কোনো তফাৎ নাই। গরু ছাগলও পড়তে পারে না। এখন আমার দিকে চোখ তুলে তাকাও। আমার হাতে এটা কি? দড়ি। তাকিয়ে থাকো, দেখো আমি কি করি। দড়িটা কাঁচি দিয়ে মাঝখানে কাটলাম। এখন আমি ফু দিব, ফু দিলেই দড়ি জোড়া লেগে যাবে। তাকিয়ে থাকো। বারেক তাকিয়ে থাকলো। দড়ি জোড়া লাগানো দেখল। দেখে চমৎকৃত হলো এরকম মনে হলো না। হাসান বলল, কিভাবে হয়েছে বলো তো? মন্ত্র দিয়া করছেন। ঠিক বলেছ, মন্ত্র দিয়ে করেছি। লেখাপড়াও মন্ত্র,
লেখাপড়া মন্ত্র দিয়ে অনেক কিছু করা যায়, বুঝেছ? বুঝেছি। প্রতিদিন তোমাকে একটা করে অক্ষর শেখাবো, আজ থেকে শুরু। বলো, ক। বারেক ভীত গলায় বলল, ক। হাসান কাগজে ক লিখল। বারেকের হাতে কাগজটা দিয়ে বলল, এই কাগজটা সঙ্গে রাখবে, মাঝে মাঝে কাগজটার দিকে তাকাবে আর বলবে ক। মনে মনে বলবে না, শব্দ করে বলবে। আচ্ছা। টেবিলের উপর একটা বই আছে, বইটা হাতে নাও। বইয়ে যে কয়টা ক পাবে প্রত্যেকটা কলম দিয়ে কাটবে। কিভাবে কাটবে দেখিয়ে দিচ্ছি। বইটা দাও আর কলম দাও। হাসান একটা ক কেটে দেখালো, আর তখনই সুলতান এসে বলল, বড় সাহেব ডাকেন। হাসান উঠে দাঁড়ালো। সুলতান বলল, বড় সাহেবের শরীর ভালো না, বেজায় জ্বর আসছে। হাসান কাঁচি এবং দড়ি হাতে নিল। হঠাৎ করেই তার ইচ্ছা করছে বাবাকে সেই ম্যাজিকটা দেখাবে। হাজি সাহেব খাটে হেলান দিয়ে বসে আছেন, তার চোখ বন্ধ, হাতে হুক্কার নল। তিনি নল মুখে দিচ্ছেন না। খাটের পাশে চেয়ার রাখা। হাসানকে ঘরে ঢুকতে দেখে তিনি চোখ মেললেন, ছেলেকে ইশারায় বসতে বললেন। হাসান বসল। হাজি সাহেব বললেন, প্রায় শুনি তুমি রাতে খানা খাও না। রাতে খানা না খেলে শরীর থেকে এক চড়ুই পাখির রক্ত কমে। রাতে খানা অবশ্যই খাবে। হাসান জবাব দিল না। হাজি সাহেব বললেন, তোমাকে অতি জরুরি একটা বিষয় বলার জন্য ডেকেছি, মন দিয়ে শোনো। তোমার হাতে দড়ি কি জন্য? আপনাকে দড়ি কাটার একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক দেখানো বেদে বেদিনীর কাজ, তোমার কাজ না, বুঝেছ? জি। জরুরি কথাটা এখন বলি। অপরাধ করলে প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি একটা বড় অপরাধ করেছ, এখন প্রায়শ্চিত্ত করবা। কিভাবে? তোমার মামাতো বোন রেশমাকে তুমি বিবাহ করবা, এটা আমার হুকুম। রেশমাকে বিবাহ করব? তার গায়ের রং শ্যামলা। শ্যামলা গায়ের রঙের মেয়েদের মন হয় ফর্সা। হাসান বলল, এই মেয়ে সারাক্ষণ জানবে আমি তার বাবাকে খুন করেছি, এটা কি তার জন্য ভালো হবে? তুমি তোমার ভালো চিন্তা করবে, তার ভালো চিন্তা করার প্রয়োজন তোমার নাই। এখন দড়ি দিয়ে কি ম্যাজিক দেখাতে চেয়েছ, দেখাও। হাসান দড়ি কেটে জোড়া লাগালো। হাজি সাহেব বিস্মিত হলেন। তিনি নিজের অজান্তেই বললেন, সুবহানাল্লাহ। হাসান বলল, আপনি কি আরও কিছু বলবেন? আর কিছু না বললে আমি উঠব। হাজি সাহেব বললেন, ম্যাজিকটা আরেকবার দেখাও। হাসান বলল, কোনো ম্যাজিক দুইবার দেখানো যায় না। আমি দেখাতে বললাম, তুমি দেখাও। হাসান কঠিন গলায় বলল, না, তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো। আপনি অন্যায় আবদার করা শুরু করেছেন, এটা উচিত না। আমাকে তুমি উচিত অনুচিত শেখাও? আমি তোমার জন্মদাতা পিতা। হাসান উঠে দাঁড়ালো। হাজি সাহেব বললেন, উঠে দাঁড়িয়েছ কি জন্য? বসো, আমার কথা শেষ হয় নাই। হাসান বসল না, ঘর থেকে বের হয়ে গেল। হাজি সাহেব হুক্কার নল মুখে নিয়ে টানতে লাগলেন। অসুস্থ শরীরে তামাকের গন্ধ অসহনীয় লাগছে। তারপরেও তিনি ফুসফুস ভর্তি ধোঁয়া নিচ্ছেন। তার চোখ লাল হয়ে উঠেছে, সামান্য শ্বাসকষ্ট হচ্ছে। তিনি চাপা গলায় ডাকলেন, সুলতান, সুলতান। সুলতান খাটের পাশে এসে দাঁড়ালো। হাজি সাহেব বললেন, হাসান আমার সঙ্গে বেয়াদবি করেছে, বিরাট বেয়াদবি। সুলতান বিড়বিড় করে বলল, বয়স কম। বেয়াদবি বয়স কমের কারণে করে নাই, বিকারের কারণে করেছে। বিকার মাথায় উঠে গেলে মানুষ বেয়াদবি করে, খুন খারাপি করে, বুঝেছ? জি। বিকার নামানোর অনেক বুদ্ধি আছে। পাখি শিকার, জীবজন্তু শিকার। রক্ত দর্শনে বিকার কমে, আবার যৌনকর্মেও বিকার কমে। এই জন্যই কিছুদিনের জন্য হলেও ঘাটুপুত্র রাখা দোষের না, বুঝেছ? জি। বারেক নামের ছেলেটা ঘাটুর দলের না? জি। তোমার ছোট সাহেব কি তাকে ব্যবহার করে? না। জেনে না বললা নাকি অনুমানে বললা? অনুমানে বলেছি। ছোট সাহেব অন্য ধাঁচের মানুষ, ভালো মানুষ। ভালো মানুষ মন্দ মানুষ বিবেচনার মতো বুদ্ধি তোমার নাই।
জি, ঠিক বলেছেন। উত্তরের দালানের যে বড় ঘরটা আছে তার সঙ্গে কি টাট্টিখানা আছে? আছে। হাজি সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমার ছোট সাহেবকে উত্তরের ঘরে তালাবন্ধ করে রাখো। খানা দিবা জানালা দিয়া। আমার হুকুম না পাওয়া পর্যন্ত তালা খুলবা না। এটা বেয়াদবির শাস্তি। জি আচ্ছা। সামনে থেকে যাও, যা করতে বলেছি করো। আপনার জ্বর কি আরেকবার দেখব? দেখো। সুলতান কপালে হাত দিয়ে বলল, জ্বর আরও বেড়েছে। হাজি সাহেব বললেন, জ্বর বেড়েছে, কমবে, ব্যস্ত হবার কিছু নাই। সুলতান বলল, জ্বরের ঘোরে ছোট সাহেবের শাস্তির বিধান দিয়েছেন, জ্বর অবস্থায় বিধান দেওয়া ঠিক না। হাজি সাহেব বিরক্ত গলায় বললেন, তোমাকে যা করতে বলেছি করো, আমাকে বিধান শিখাবা না। হাসানকে উত্তরের ঘরে তালাবন্ধ করে রাখা হয়েছে। সে তা নিয়ে কোনো রকম উচ্চবাচ্য করছে না। উত্তরের ঘরের একটা জানালা দিয়ে হাওর দেখা যায়। সে বেশিরভাগ সময় জানলার পাশে দাঁড়িয়ে হাওর দেখে, বাকি সময়টা ঘরের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত হাঁটে, খাটের চারপাশে চক্রাকারে ঘুরে। প্রতি সন্ধ্যায় একটা খাতায় কি যেন লেখে। খাতাটা সে একটা নাম দিয়েছে, মাতাল হাওয়া। হাওরের উথাল পাথাল হাওয়ার কারণেই মনে হয় এমন নাম। বারেক তার ঘরের বাইরে সারাক্ষণ বসে থাকে, রাতে চাদর পেতে তালাবন্ধ দরজার সামনেই ঘুমায়। 3টা অক্ষর তার শেখা হয়েছে, ক, খ, গ। ঘুমের ঘোরে সে বিড়বিড় করে, ক খ গ, ক খ গ। শুক্রবার সন্ধ্যায় বজরায় করে হাসানের মামি রাশেদা কৈতর বাড়িতে এসেছেন। সঙ্গে তার 17 বছরের মেয়ে রেশমা। রেশমার মুখ গোলগাল, পাতলা ভুরু, নাক খানিকটা চাপা। শ্যামলা এই মেয়েটির চেহারায় অন্য এক ধরনের সৌন্দর্য আছে, যা ব্যাখ্যা করা কঠিন। তার চোখে চিরস্থায়ী বিষণ্ণতা। হাজি সাহেব রাশেদাকে নিজের ঘরে ডেকে পাঠিয়েছেন। রাশেদা খাটের পাশে বাঁকা চেয়ারে মাথা নিচু করে বসে আছেন। হাজি সাহেব বললেন, ভালো আছো রাশেদা? রাশেদা হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমার ছেলের বিষয়টা কি ঠিক মতো জানো? কোন বিষয়? খুন হাসান করে নাই, আমার খাস লোক ফরিদ খুন করেছে। সে পুলিশের হেফাজতে আছে, সব স্বীকার পেয়েছে। এইসব মিথ্যা কোর্টের জন্য, আমার জন্যে না। খুন কে করেছে সেটা আপনি যেমন জানেন আমিও জানি। মানুষের সব জানা ঠিক না, জানায় ভুল থাকে, সেই ভুল ঠিক করতে হয়। এটা বলার জন্যই কি আপনি আমাকে আনাইছেন? তোমাকে একটা প্রস্তাব দিব বলে আনাইছি। কি প্রস্তাব? একটা বিবাহের প্রস্তাব। আমি রেশমার সঙ্গে হাসানের বিবাহ দিতে চাই। হতভম্ব রাশেদা বললেন, এইসব কি বলেন? আপনি কি উন্মাদ হয়ে গেছেন? উন্মাদ হতে এরকম কথা বলবে না। হাজি সাহেব নিঃশব্দে তামাক টানতে লাগলেন। রাশেদা বললেন, আপনার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন। নিজে খুন করে সেই দোষ অন্যের ঘাড়ে ফেলতে পারেন। আপনার কাছে আমি আর আমার মেয়ে তুচ্ছ, তারপরেও একটা খুনির সঙ্গে আমি মেয়ের বিবাহ দিব না। হাজি সাহেব বললেন, ঠিক আছে, আমি আপনার এখানে থাকব না, আজই চলে যাব। আমি তো জোর করে তোমার মেয়ের বিবাহ দিব না, আজই চলে যেতে হবে কেন? আমি থাকব না, আমি চলে যাব। হাজি সাহেব বিছানায় আধশোয়া হয়েছিলেন, এখন উঠে বসলেন। হুক্কার নল নামিয়ে রাখতে রাখতে বললেন, এই বাড়ি থেকে তুমি যেতে পারবে না, মামলার রায় হওয়ার পরে যাবে। মামলা যেভাবে সাজানো হয়েছে তাতে তুমি ঝামেলা করতে পারো, সেই সুযোগ আমি তোমাকে দেব না। আমাকে আটকায় রাখবেন? হ্যাঁ। আমাকে আটকায় রাখার ক্ষমতা আপনার নাই। গলা নামায় কথা বলো। তুমি উঁচা গলায় কথা বলছো, লোকজন শুনছে, এটা ঠিক না। মাথা ঠান্ডা করো, খাওয়া দাওয়া করো। তুমি আমার ছেলের শাশুড়ি হবা, এই বাড়িতে তোমার অনেক মর্যাদা। আপনি যত কিছুই করেন, আমার মেয়ে কোনোদিনই রাজি হবে না। এই জাতীয় প্রস্তাব তার কানে গেলে সে হাওরে ঝাঁপ দিয়া পড়বে। আপনার আল্লাহর দোহাই লাগি, এই ধরনের কোনো কথা যেন আমার মেয়ের কানে না যায়। এখন ইজাজত দেন, আমি বিদায় হই। ইজাজত দিলাম।
রাশেদা দ্রুত ঘর থেকে বের হলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আজ রাতেই ফিরে যাবেন। ঘাটে বজরা বাঁধা আছে। ডিঙাপুতার হাওর রাতে রাতে পাড়ি দিয়ে নিজের জায়গায় ফিরে যাওয়া। কৈতর বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না। রাতে খাওয়া দাওয়া করে বজরায় উঠবেন। রেশমাকে এই মুহূর্তে কোনো কিছু জানানোর প্রয়োজন নাই। রাতের খাওয়ার সময় রেশমা তার মায়ের কানে ফিসফিস করে বলল, ঘটনা কি জানো মা? হাসান ভাইকে তালা বন্ধ করে রেখেছে। রাখুক, সে কি জন্য তালা বন্ধ সেটা কেউ জানে না। না জানুক, তুই তাড়াতাড়ি খাওয়া শেষ কর, আমরা আজ রাতেই ফিরব। কেন? ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে। বজরায় ঘুমাবি? রাশেদা হাজি সাহেবের কাছ থেকে বিদায় না নিয়েই বজরায় উঠলেন। বজরা ছেড়ে দিল। রেশমা ঘুমাচ্ছে। তিনি রেশমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে থাকতে একসময় নিজেও ঘুমিয়ে পড়লেন। নৌকার দুলুনিতে তার গাঢ় ঘুম হল। ঘুম ভাঙল ফজরের আজানের শব্দে। তিনি বজরা থেকে বের হয়ে এসে অবাক হয়ে দেখলেন বজরা কৈতর বাড়ির ঘাটে বাঁধা। মাঝিরা কেউ নাই। তিনি স্তব্ধ হয়ে বজরার পাটাতনে দাঁড়িয়ে রইলেন। কৈতর বাড়ির মসজিদ দেখা যাচ্ছে, মুসল্লিরা নামাজ পড়তে যাচ্ছে। দোতলার উত্তরমুখী ঘরটা রাশেদাকে দেয়া হয়েছে। তার সুটকেস, হোলসল এই ঘরে এনে রাখা হয়েছে। রাশেদা খাটের এক প্রান্তে হেলান দিয়ে বসে স্তব্ধ হয়ে আছেন। রেশমা জানলার শিক ধরে হাওড়ের দিকে তাকিয়ে আছে। একটা বিশেষ দৃশ্য তাকে মোহিত করছে। বিশাল বকের ঝাঁক হাওরের একটা বিশেষ জায়গায় ঘুরপাক খাচ্ছে, ফিরে আসছে, আবার যাচ্ছে। ওই জায়গাটায় কি আছে তার জানতে ইচ্ছে করছে। রাশেদা বললেন, আমাদের আটক করেছে, বিষয়টা বুঝেছিস? রেশমা মার দিকে না তাকিয়ে বলল, বুঝি নাই। তার দৃষ্টি বকের দিকে। রাশেদা বললেন, কি জন্য আটক করেছে জানতে চাস? চাই। কাছে আয় বলি। কাছে আসবো না, তুমি বলো, আমি শুনছি। রাশেদা বললেন, এরা জোর করে খুনিটার সঙ্গে তোর বিবাহ দিতে চায়। তোর উপরের আদেশ, প্রয়োজনে ফাঁসিতে ঝুলবি, কবুল বলবি না। রেশমা বলল, ফাঁসিতে ঝোলার মধ্যে আমি নাই মা। খুনিটারে বিবাহ করবি? কথায় কথায় খুনি বলবা না, শুনতে খারাপ লাগে। খুনিরে সাধু পুরুষ বলবো? কিছুই বলতে হবে না। আমি জানি খুনের পিছনে বিরাট ঘটনা আছে। ঘটনা জানলে হাসান ভাইরে ক্ষমা করা যাবে। একদিন আমি ঘটনা জানব। কিভাবে জানবি? বিবাহের পর ওনারে জিজ্ঞেস করব। স্ত্রীর কথা উনি ফেলতে পারবেন না। রাশেদা তীক্ষ্ণ গলায় বললেন, তুই কি বললি? তামাশা করলাম, তোমার মন মেজাজ ভালো না, এই জন্যই তামাশা। আর একবার যদি এমন তামাশা করস, তোর আমি জীবন্ত কবর দিব। সকালের নাস্তা চলে এসেছে। চালের আটার রুটি, ভুনা হাঁসের মাংস, পায়েস। রাশেদা বললেন, সব নিয়ে যাও, আমি মুখে দিব না কিচ্ছু। আমার মেয়েও মুখে দিবে না। এই বাড়িতে আমরা পানীয় স্পর্শ করব না। রেশমা বলল, আমার ভুক লাগছে, আমি খাবো। হাঁসের মাংস আমার প্রিয়। রেশমা এখনও জানলা ধরে আছে। বক রহস্যের সমাধান হয়েছে। বকরা ঠোঁটে মাছ নিয়ে ফিরছে। এতক্ষণ হয়তো তারা ঝাঁক বেঁধে মাছ খুঁজছিল। অক্টোবর মাস, 15 তারিখ। এনএসএফের কিছু পান্ডা তুমুল আড্ডায় বসেছে। চপ কাটলেট এসেছে, কফি এসেছে। সিগারেটের ধোঁয়ায় কেবিন অন্ধকার। স্থান লিবার্টি ক্যাফে। ক্যাফের কোনার দিকে শুকনো মুখে নির্মলেন্দুগুণ একা বসে আছেন। তিনি খানিকটা বিষণ্ণ। তার পকেট ধূপ খোলার মাঠ। এক কাপ চা কিনবেন সেই উপায় নেই। নির্মলেন্দুগুণ কবিতা লেখা শুরু করেছেন, তবে কবির স্বীকৃতি তখনও পাননি। কবিতা নিয়ে তাকে শরীফ মিয়ার ক্যান্টিনে আড্ডা দিতে দেখা যায়। সেই আড্ডায় কবিতা বিষয়ক আলোচনার সঙ্গে সঙ্গে তিনি মাথা থেকে উকুন বাছেন এবং সশব্দে উকুন ফোটান। তার পাশের লোকজনদের বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করেন, উকুন ফোটাবেন? নেন আমার কাছ থেকে, কোনো অসুবিধা নেই, সাপ্লাই আছে। তখন তার বিষয়ে প্রচলিত ছড়াটা হলো, নির্মলেন্দুগুণ মাথায় উকুন। লিবার্টি ক্যাফেতে নির্মলেন্দুগুণ উকুন বাছা শুরু করেছেন। তার সামনে এক কাপ কফি এবং একটি চিকেন কাটলেট। খাবারের দাম কিভাবে দিবেন এই নিয়ে তার মধ্যে খানিকটা শঙ্কা কাজ করছে। তবে তিনি প্রায় নিশ্চিত
দুপুরের মধ্যে পরিচিত কারোর সঙ্গে দেখা হয়ে যাবে। কপাল ভালো থাকলে তার উপর দিয়ে দুপুরের খাবারটাও হয়ে যাবে। লিবার্টি ক্যাফের মোরগ পোলাও অসাধারণ। নির্মলেন্দু গুণের মাথায় একটা কবিতা এসেছে। লাইনগুলো তাকে যথেষ্ট যন্ত্রণা দিচ্ছে। লিখে ফেললে যন্ত্রণা কমতো, সঙ্গে কাগজ কলম না থাকায় যন্ত্রণা কমাতে পারছেন না। কি মনে করে তিনি মাথার একটা উকুন কফির কাপে ফেলে দিলেন। কফি খেতে খেতে একটা উকুন কিভাবে মারা যায়, সম্ভবত এই দৃশ্য তার দেখতে ইচ্ছে করছে। মাথার ভেতর কবিতা এবং চুলে উকুন, এই দুয়ের যন্ত্রণায় তিনি অস্থির। কবিতার প্রতিটি শব্দ আলাদা করা যাচ্ছে, উকুনগুলিকে আলাদা করা যাচ্ছে না। নির্মলেন্দু গুণ মনে মনে একের পর এক লাইন সাজাতে লাগলেন। আমি যখন বাড়িতে পৌঁছলাম তখন দুপুর। চতুর্দিকে চিকচিক করছে রোদ্দুর। আমার শরীরে ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখা এসে দাঁড়িয়েছে। অতি বিখ্যাত কবিতাটির নাম হুলিয়া। এই একটি কবিতাই তার নামের আগে কবি শব্দটি চিরস্থায়ীভাবে বসিয়ে দিল। কবি নির্মলেন্দু গুণের পাশের কেবিনে আলোচনা বন্ধ হয়েছে। এনএসএফের খোকা এসে সবাইকে নিয়ে গেল। লিবার্টি ক্যাফেতে সময় নষ্ট করার কিছু নেই। আজ নানান আমোদের ব্যবস্থা আছে। মহসিন হলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা জুয়া চলবে। সন্ধ্যাবেলায় এসএম হলে ফিস্ট শুধুমাত্র এসএম হলের ছাত্রদের জন্য, কিন্তু এনএসএফের নেতারা সব ফিস্টের বিশেষ সম্মানিত অতিথি। ফিস্টে যাওয়ার আগে জিনের খেলা। ছাত্রলীগের এক পাণ্ডা নাম রুস্তম ভৈরব থেকে জিন সাধক ধরে এনেছে, সে জিন নামাবে। খোকা লিবার্টি ক্যাফের ম্যানেজারকে সবার খাবারের বিল দিল। কবি নির্মলেন্দু গুণের বিলও দিল। খোকা কবি গুণের দিকে তাকিয়ে বলল, দাদা কি করেন? গুণ হাসি মুখে বললেন, উকুন মারি। মারেন, উকুন মারেন, উকুন মারার প্রয়োজন আছে। সে সময় মহসিন হলে এনএসএফের দখলে 3টি রুম ছিল। একটা অ্যাসিস্ট্যান্ট হাউস টিউটরদের বরাদ্দের 2 কামরার বড় ঘর। এটি ব্যবহার করা হতো মেয়ে ঘটিত অসামাজিক কার্যকলাপে। দোতলায় সাউথ ব্লকের একটিতে জুয়া খেলা হতো। সেই দুপুরের জুয়া অসম্ভব জমে গেল। সন্ধ্যা পার হয়ে গেল। জুয়ারির সংখ্যা বেশি হয়ে যাওয়ায় রুস্তম খেলায় অংশ নিতে পারল না। সে জুয়ারিদের সাহায্যে নিয়োজিত থাকল। প্রধান সাহায্য বিশেষ পানির গ্লাস হাতে তুলে দেয়া। কর্মকাণ্ড দেখে জিন সাধক সামান্য ভড়কে গেছে। খোকা আসরে নেই, সে গেছে এসএম হলে ফিস্টের তদারকিতে। সন্ধ্যার পর এসএম হলে সবার যাওয়ার কথা, কিন্তু 3 তাসের খেলা এমনই জমে গেল, কেউ উঠতে পারছে না। আরেক দান করে খেলা চলছেই। রাত 8টায় ঘরে ঢুকল খোকা। তার চক্ষু রক্তবর্ণ, চেহারা উদ্ভ্রান্ত। তার কাছেই জানা গেল কিছুক্ষণ আগে এসএম হলে পাঁচপাত্তুরকে ছুরি মারা হয়েছে। অবস্থা গুরুতর। পাঁচপাত্তুর খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে আরাম করে সিগারেট খাচ্ছিল। তখন ছাত্র ইউনিয়নের মজনু এবং করিম গল্প করার ছলে পাঁচপাত্তুরের ঘরে ঢুকে তাকে ছুরি মেরে নিমেষের মধ্যে হাওয়া হয়ে যায়। পাঁচপাত্তুর ঢাকা মেডিকেল কলেজে 20 তারিখে মারা যায়। এর 2 মাসের মাথায় খোকার ভাগ্যেও একই ঘটনা ঘটে। তাকে নারায়ণগঞ্জের এক পতিতাপল্লী থেকে ধরে খুন করে ফেলে রাখা হয় সোহরাওয়ার্দী উদ্যানে। যে কোনো মহৎ আন্দোলনের পেছনে বড় কিছু মানুষের ভূমিকা থাকে। জাতি এদের কথা কৃতজ্ঞ চিত্তে মনে রাখে। তাদের নামে সড়কের নাম হয়, মহল্লার নাম হয়। ঋণাত্মকভাবে এখানে আসে খোকা এবং পাঁচপাত্তুরের নাম। ঘৃণ্য 2 ঘাতকের মৃত্যু 69-এর গণ আন্দোলনকে বেগবান করে। অন্য ছাত্র সংগঠনগুলি স্বস্তির নিঃশ্বাস ফেলে তাদের কর্মকাণ্ড বিপুল উৎসাহে শুরু করে। খোকা এবং পাঁচপাত্তুর জীবিত থাকলে তা এত সহজ হতো না।